আসসালামু আলাইকুম। ইংরেজি ভাষার আজকের ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আমরা নাউন নিয়ে পড়াশোনা করব। এখানে আমাদের কিছু সাব টপিকস আছে, সেটা হচ্ছে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, জিরান এবং পার্টিসিপল। তো আমরা চেষ্টা করব আজকে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এবং জিরান, পার্টিসিপল এগুলো নিয়ে আলোচনা না করা। আমাদের আজকে আলোচনা শুধুমাত্র নাউন এবং অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনের মধ্যে সীমাবদ্ধ রাখবো। অনেকদিন পরে আপনাদের মাঝে ফিরে এলাম। এখন থেকে ইনশাল্লাহ আগের মতো রেগুলার ভিডিও আপনাদের জন্য দিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। চলুন আজকে ক্লাসে শুরু করি। প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই যে আমাদের আসলে কী টাইপ এই নাউন থেকে কতগুলো প্রশ্ন আসে বা কিভাবে প্রশ্ন আসে সেগুলো একটু বুঝে নিই আমরা। তো দেখেন আমাদের কি BCS প্রিলিমিনারিতে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে টোটাল মার্কস হচ্ছে 35। তার মধ্যে দেখেন আমাদের যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্ট, সেখানে কিন্তু 20 মার্ক। তো এই 20 মার্কের মধ্যে দেখেন আমাদের এই নাউন থেকে কিন্তু প্রতিবারে 2-3টা করে প্রশ্ন আসেই, শুধুমাত্র নাউন থেকে। আরও যেসব এগুলো আছে সবগুলো মিলিয়ে মনে করেন যে আরও ওরকম 17-18 প্রশ্ন আসে। তাহলে বুঝতেই পারতেছেন এই যে নাউন, এটা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যেটা হচ্ছে রিটেনের সিলেবাস, এখানে আমাদের একটা টপিকস আছে, সেটা হচ্ছে দ্য নাম্বার অ্যান্ড দ্য কোশ্চেন রিলেটেড টু গ্রামার অ্যান্ড ইউজেস। মানে এখানে একটু পার্টস অফ স্পিচের ব্যাপার স্যাপার আছে, যেখানে আমরা যদি নাউনটা পড়ি তাহলে পরবর্তীতে যখন আমরা পার্টস অফ স্পিচ শিখব তখন এই ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি ক্লিয়ার হবে। আচ্ছা চলুন এরপরে দেখি আমরা দেখিনি যে বিগত বছরে এখান থেকে কতগুলো করে প্রশ্ন আসছে এবং এটাকে আমরা কতটুকু গুরুত্বের মধ্যে দেখব এটা। তো দেখেন এই 44তম BCS এখান থেকে 2টা আসছে, তার আগের বারেও 2টা আসছে, তার আগের বারেও 2টা, তার আগের বারে 3টা 4টা, মানে বলতে গেলে প্রতিবারে এই BCS এখান থেকে প্রশ্ন 1টা 2টা 3টা এরকম আসেই। সুতরাং এই ক্লাসটা আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য প্রথম থেকে সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আমি এই স্লাইডটা অনেক পরিশ্রম করে তৈরি করি। মোটামুটি এই একটা টপিকস নিয়ে আমার স্লাইড তৈরি করতে প্রায় 1-1.5 দিন চলে যায়। তো যদি আপনারা মনে করেন যে স্লাইড দেখে পড়লে আপনাদের জন্য উপকার হবে, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ বা মেইল আইডি আমাকে কমেন্ট সেকশনে দেবেন, আমি আপনাদের মেইল বা হোয়াটসঅ্যাপ করে দেবো। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমরা যদি গুরুত্ব দিক দিয়ে বিবেচনা করি, অবশ্যই কেটে 3 স্টার তো অবশ্যই দিতে হবে। তো চলেন দেখি আমরা এখানে আমাদের কিছু বিগত বছরের প্রশ্ন আছে, জাস্ট আমরা বোঝার জন্য চেষ্টা করব যে আসলে BCS কী ধরনের প্রশ্ন আসে এবং কী টাইপের প্রশ্ন আসে। তো দেখেন এখানে কিন্তু সরাসরি জিজ্ঞেস করে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, মানে এটা কী ধরনের নাউন, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে আমরা যদি নাউনের ক্লাসিফিকেশন বুঝতে পারি, কীভাবে নাউনের ক্লাসিফিকেশন করবো, কোনটা পার্থক্য করবো, এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এগুলো অ্যান্সার করতে পারবো। এরপরে দেখেন হোয়াট কাইন্ড অফ প্লুরাল ফর্ম অফ শিপ, এগুলো আসলে মানে আমি এটা একটু অ্যাড করছি, কারণ হচ্ছে এটা আসলে নাউনের মধ্যেও একটা পড়ে যায়। তারপরে দেখেন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ। তো এগুলোর উত্তর কিন্তু আমি আপনাদের ক্লাস শেষে বা আমি আপনাদের দিব, বা আমি পরবর্তীতে যখন নেক্সট ক্লাস নিব তখন এগুলো উত্তর দিয়ে দেবো। আপনারা নিজেরা একটু ট্রাই করবেন যে আসলে এগুলো আমি সলভ করতে পারতেছি কি না, তারপরে আপনারা ক্লাসের ভিডিওগুলো দেখা শুরু করবেন। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি আবার আসবো এখানে। তো আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো আসলে বোঝার জন্য যে কী টাইপের প্রশ্ন আসলে BCS-এ আসে। এই লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এখানে লস্ট ইজে, এগুলো দেখবেন। আচ্ছা, এখানে কি হতে পারে একটু ভেবে দেখেন তো। এখানে কিন্তু এটা হচ্ছে লস্ট অপরচুনিটি, মানে এটা কি, এটা হচ্ছে অপরচুনিটিকে মডিফাই করছে, মানে এটা অ্যাডজেক্টিভ হলে কী হবে, পার্টিসিপল হবে, এটা পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমি এগুলো সলভ করে দিলাম না, আপনারা দেখবেন, দেখার পরে ক্লাস করার পরে এগুলো সলভ করতে লাগবেন, দেখবেন যে আপনারা কী পরিমাণ পারতেছেন। বা প্রথমে ক্লাস শুরুর আগে সলভ করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনারা আসলে বর্তমানে পরিস্থিতিটা কেমন এটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এই প্রশ্নগুলো একটু স্কিপ করি। দেখুন আমরা আজকে আমাদের যেটা মেইন কন্টেন্ট সেটা নিয়ে পড়াশোনা করি। তাহলে নাউন ব্যাপারটা আসলে দেখেন আমাদের নেমিং ওয়ার্ড, মানে আমরা কোনো কিছু যখন নাম নির্দেশ করি সেটাকে আমরা নাউন বলি। আর যেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সেগুলো কি মডিফাইং ওয়ার্ড, মানে সেটার কি দোষ গুণ অবস্থা এগুলো আমরা প্রকাশ করি। আর ভার্বটা কি, এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে এদের কী কর্ম সম্পাদন হচ্ছে সেটা বোঝায় আর কি। আর কনজাংশনটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড। এরপরে দেখেন এখানে নাউনের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, কোনো নামবাচক পদকে নাউন বলা হয়। তো এই যে দেখেন এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, তাওসিন ইজ এ ব্রিলিয়ান্ট বয়, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, অনেস্টি ইজ এ বেস্ট পলিসি। তো এগুলো কিন্তু একটা করে নাম, তাসিন, গোল্ড, অনেস্টি, এই জন্য এগুলোকে আমরা কী বলতেছি, নাউন বলতেছি।
তো নাউন চেনার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আমরা কি হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা নাউনটাকে চিনতে পারবো। আর এখানে আমি একটা মেথডের কথা বলছি, সাবস্টিটিউট মেথড। মানে আমি দেখেন হু ইজ এ ব্রিলিয়ান্ট বয়, এই হু শব্দটাকে যদি আমরা কোনো একটা নাম দ্বারা, আমাদের পরিচিত কোনো নাম দ্বারা যদি রিপ্লেস করি, যেমন হুয়ের পরিবর্তে আমি বসালাম আপনার নাম কি রহিম ইজ এ ব্রিলিয়ান্ট বয়, তাহলে রহিমটা আমরা জানি নাউন, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে যদি এই যে এটা হচ্ছে আমাদের কি তাহসিনটা, রহিমটা হচ্ছে এটা কি নাউন। আচ্ছা, এটাও এরকম সেম হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, মানে আমরা যদি ওই ওয়ার্ডটাকে তাহসিন ইজ এ ব্রিলিয়ান্ট বয় এটাকেও সরিয়ে যদি হু বসাতে পারি, হোয়াট বসাতে পারি, তাহলে সেটা হয়ে যাবে নাউন। আচ্ছা, এরকম প্রশ্ন তো পরীক্ষায় আসে না যে নাউন কোনটা প্রোনাউন কোনটা, এটা আসে না। আসলে নাউনের ক্লাসিফিকেশন আসছে কি নাউন এটা এরকম। তো দেখেন আমরা হচ্ছে নাউন আসলে আমরা যেটা কি করি, কোনো একটা ভার্বের সাথে সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে আমরা কিন্তু নাউন তৈরি করি। যেমন ধরেন অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেট থেকে আমরা কি অ্যাকোমোডেশন, ইন্ট্রোডিউস থেকে ইন্ট্রোডাকশান, তারপরে ডিভাইড থেকে ডিভিশন, কিং থেকে কিংডম, এগুলো আপনারা দেখবেন। চাইল্ড থেকে চাইল্ডহুড, চাইল্ডটা আসলে এখানে কি চাইল্ড হচ্ছে, এর সাথে আমরা কি সাফিক্সটা হুড যুক্ত করে চাইল্ডহুড বানাইছি। কিউট থেকে কিউটনেস, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ নির্দেশ করতেছে, বুঝছেন। অ্যাডজেক্টিভের সাথে আমরা কি বিভিন্ন সাফিক্স যোগ করে বা বিভিন্ন ভার্বের সাথে সাফিক্স যোগ করে আমরা কি নাউন তৈরি করতেছি। তো এইগুলো ভালো মতো পড়ার জন্য আমি এখানটা বই রেকমেন্ড করব, সেটা হচ্ছে এস.এম. জাকির হাসানের এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইটা যদি আপনারা ভালো মতো পড়েন, আপনার ইংলিশে কোথাও আটকানোর কথা না। আচ্ছা, এরপরে দেখেন আমরা নাউনের যে ক্লাসিফিকেশন দিয়েছি, এগুলো আপনারা ছোটোবেলা থেকে পড়ে আসতেছেন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখবেন এটা কিন্তু 5 প্রকার। আচ্ছা, এরপরে দেখেন প্রপার নাউন বলতে বোঝাচ্ছে কি, আমরা কোনো একটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থানের নাম বুঝাবো। যেমন ধরেন তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স। এখানে তাহলে তাজমহল কি একটা নির্দিষ্ট জায়গা না, একটা নির্দিষ্ট কোনো স্থাপনাকে বোঝাচ্ছে না, তাহলে এটা কি আমাদের প্রপার নাউন। তো একটা জিনিস খেয়াল করবেন, প্রপার নাউনের প্রথম অক্ষরটা সবসময় কিন্তু ক্যাপিটালে হয়। দেখেন তাজমহল দুইটাই ক্যাপিটালে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এখানটা একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কি আমাদের যে মাস দিন এগুলো ক্যাপিটাল হলেও কিন্তু সিজন যেটা আমাদের সামার, অটাম, উইন্টার, এগুলো কিন্তু কখনোই ক্যাপিটাল অক্ষরে হয় না, এটা কিন্তু স্মল লেটারে হয়। আচ্ছা, তো এখানে এটা যেটা আমি বললাম, যেখানে কি এগুলো হচ্ছে দেখেন সবগুলো কি অশোকার আগে, এখানে অশোকা ইজ দ্য বেস্ট এম্পায়ার অফ দ্য মৌর্য ডিনাস্টি। তো এখানে কি হচ্ছে অশোকার আগে আমাদের কিন্তু অশোকাতে আমাদের কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করছে, আবার কি মৌর্য ডিনাস্টিতে আমরা কি মৌর্যতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করছি। এরপরে দেখেন আমাদের কমন নাউন, যেটা কমন মানে কি একটা ক্লাস বোঝাবে। ক্লাসটা কি মানে একটা শ্রেণী, মানে একটা শ্রেণীতে কী থাকে, স্টুডেন্ট থাকে, তাহলে স্টুডেন্ট কি এক ধরনের ক্লাস। এরকম হলে আমরা কি বুঝাবো, সেটাকে বুঝাবো কমন নাউন। আচ্ছা, দেখেন এখানে কি বলছে, মাই ফেভারিট নিউজ পেপার ইজ ওয়াশিংটন পোস্ট। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, কমন নাউন হলে কিন্তু আপনার ক্যাপিটাল লেটার হবে না। যেমন দেখেন এখানে কি নিউজ পেপার, নিউজ পেপার কি যে কোনো নিউজ পেপার হতে, প্রথম আলো হতে পারে, ডেইলি স্টার হতে পারে, জনকণ্ঠ হতে পারে, তাহলে এগুলো কি সমস্ত নিউজ পেপারকে একসাথে বোঝাচ্ছে, সেই জন্য এটা কি নাউন, কমন নাউন। বাট ওয়াশিংটন পোস্ট এটা কিন্তু দেখেন একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, একটা পত্রিকার নাম, সেটার নাম ওয়াশিংটন পোস্ট, এটা নির্দিষ্ট করে বোঝালে এটা কিন্তু আবার আমাদের প্রপার নাউন, এটা আমাদের প্রপার নাউন। আচ্ছা, এরপর দেখেন দে আর অল ওয়েটিং ফর আস অ্যাট দ্য রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে কিন্তু কি যে কোনো রেস্টুরেন্ট হতে পারে, বাট যদি আমি সুলতান ডাইন্স বলে ফিক্স করে দিই তখন কিন্তু সেটা হবে প্রপার নাউন, ঠিক আছে। এরপর দেখেন আরও কিছু উদাহরণ আমি যদি আপনার দিই, ক্রিকেট টিমের কথা বললাম, ক্রিকেট টিম মানে কি যে কোনো দেশের ক্রিকেট টিম হতে পারে, কিন্তু যদি আমি বলে দিই যে বাংলাদেশ ক্রিকেট টিম, তখন কিন্তু সেটা হবে প্রপার নাউন। আচ্ছা, এখানে আমি একটা কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন আপনাদের বলি, যেমন ধরেন ইতালিয়ান ফুড, এখানে ইতালিয়ানটা কি কমন নাউন হবে? মানে এখানে তো সব ধরনের ইতালিয়ান ফুডকে বোঝাচ্ছে, কিন্তু না, এটা কমন নাউন হবে না। দেখেন এটা ইতালিয়ান ফুড হতে পারে, বাংলাদেশি ফুড হতে পারে, এটা কিন্তু নাউনের আগে বসছে, নাউনের আগে বসলে সেটা কী হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে কী হবে, ইতালিয়ান ফুডটা হবে অ্যাডজেক্টিভ, মানে খাবারটা কোন দেশীয় বা কোন ফ্লেভার আছে এটা আসলে প্রকাশ করতেছে। আচ্ছা, এই যে প্রপার নাউন, কমন নাউন যেগুলো পড়লাম, এগুলো নিয়ে তো আমাদের মাথা ব্যথা করার কারণ নেই, প্রশ্ন খুব একটা বেশি আসে না, বাট কালেকটিভ নাউনটা আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এখানে দেখেন কালেকটিভ নাউন, এখানে কি হবে, কালেকটিভ, কালেকটিভ শব্দটার মধ্যে কিন্তু এটা অ্যান্সার আছে। কালেকটিভ মানে কি এখানে কি কালেক্ট করে অনেকগুলো কি সংগ্রহ একসাথে থাকবে। যেমন ধরেন কি আওয়ার ক্লাস টু ফিল্ড ট্রিপ, মানে এখানে কি হচ্ছে ক্লাসটা কি সমগ্র ক্লাস সবাই মিলে একসাথে একটা কাজ করতেছেন,
করে আপনাদেরকে একটা ট্রিপ দিলেন, মানে একটা ঘুরতে গেলেন, তাহলে কি সবাই মিলে একটা কাজ করলে সেটা হবে কি কালেকটিভ নাউন। আবার কি নেপোলিয়নস আর্মি, তাহলে নেপোলিয়নস আর্মি মানে নেপোলিয়ন আর্মি, আর্মি বলতে কি একটা সোলজারকে বোঝাচ্ছি না, সোলজারটা কিন্তু এখানে কমন নাউন, বাট আর্মি হলে কি সবগুলো সোলজার একসাথে একটা কাজ করতেছে, এই জন্য আমরা আর্মিকে আমরা বলছি কালেকটিভ নাউন। এটা ভালো করে খেয়াল রাখবেন, আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন, সোলজার হচ্ছে কমন নাউন। আচ্ছা, এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো একটু পড়ে নেবেন। ক্যারাভানটা হচ্ছে আমাদের কি এখানে কালেকটিভ নাউন, ক্লাস অফ স্টুডেন্টস, ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন, বাট স্টুডেন্টটা কিন্তু কমন নাউন। ট্রাইব অফ নেটিভ, ট্রাইবটা কি এখানে আমাদের কালেকটিভ নাউন, বা নেটিভটা কি আমাদের কমন নাউন। ফ্লক অফ শিপ, আচ্ছা শিপটা হচ্ছে প্রপার নাউন। হাইভ অফ বিচ, বিচটা হচ্ছে এখানে প্রপার নাউন। জুরি, জুরি অফ জাজেস, জাজেসটা কি এখানে হচ্ছে কমন নাউন, আর জুরি হচ্ছে কালেকটিভ নাউন। ট্রাইব অফ গডস, এগুলো একই রকম কথাবার্তা, এগুলো আপনারা দেখে নেবেন সুন্দর করে। আচ্ছা, এই যেখানে বললাম সোলজার, শিপ, এগুলো কিন্তু কমন নাউন। আচ্ছা, এখানটা ভুল বলছি আমি, শিপ হচ্ছে শিপ কোনো একটা, মানে এখানে যদি শিপটা আপনার ক্যাপিটাল লেটার হতো তাহলে কিন্তু এখানে প্রপার নাউন হতো, বাট এখানে কিছু স্মল লেটার আছে, এটাকে আমরা কী বলবো, কমন নাউন। আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখেন আসলে এটা একটু পড়লে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন এই উদাহরণটা দেখেন, দ্য জুরি ড্যাশ ওয়ার্কিং টু মেক এ ডিসিশন, মানে কি এখানে কি হচ্ছে বলেন তো, জুরি বলতে বিচারক মণ্ডলীকে বোঝাই আমরা, তো এখানে বিচারক মণ্ডলীরা সবাই কি একসাথে মিলে ডিসিশন নেয় না, তাহলে এখানে কি হবে, জুরিটা হচ্ছে এখানে একটা একটা সিঙ্গেল পার্সন হিসেবে কাজ করতেছে, একটা সিঙ্গেল পার্সন, তাহলে মানে আমাদের এখানে এখানে কী হবে, ইজ হবে। তারপরে দেখেন এখানে দেখেন দ্য জুরি ড্যাশ ডিভাইডেড, তার মানে কি জুরিরা বিচারক মণ্ডলী ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেলে কি তারা তো একসাথে কোনো কাজ করবে না, তখন কি হবে, আর হবে এখানে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা ব্যাপার, মানে কোনো একটা বস্তু বা জিনিস বোঝাবে তখন সেটাকে বলবো ম্যাটেরিয়াল নাউন। তো দেখেন এখানে কি, যেমন কি আমরা সহজ কথায় বলতে গেলে রসায়নের পর্যায় সারণী, পর্যায় সারণীতে যা আছে সবগুলোই কি ম্যাটেরিয়াল নাউন। এছাড়া অনেক কিছু হতে পারে, উড হতে পারে, আপনার সিমেন্ট, বালি, রড, এগুলো আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। তো দেখেন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মানে কি একটা হাতের আংটি, যেটা যে কোনো হাতের আংটি হতে পারে, যার হাতের আংটি হতে পারে, কিন্তু সেটার মূল উপাদান সেটা হচ্ছে গোল্ড, তাহলে গোল্ডটা হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন, আর রিংটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, তারপরে কি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কি গ্লাস অফ ওয়াটার, এখানে কি পানির বোতলকে নির্দেশ করতেছে, তার মানে কি এটা হবে কি কমন নাউন। কিন্তু দেখেন গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, এটা কি একটা কি কাজকে নির্দেশ করতেছে না, কাজ উপাদানকে নির্দেশ করতেছে না, তাহলে এটা হবে কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এখানে খুব একটা সুন্দর কথা বলছে, দেখেন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে ম্যাটেরিয়াল নাউন যদি কখন নির্দিষ্টতা বোঝায় তবে দি বসে, কখন এ বা অ্যান বসবে না। যেমন কি কোল ইজ ব্যাক, এর আগে কিন্তু কোনো এ অ্যান দি কিছুই বসেনি, বাট যখন আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে কোল অফ দ্য বড় পুকুরিয়া, কোল অফ বড় পুকুরিয়া ইজ অফ গুড কোয়ালিটি, মানে নির্দিষ্ট করার জন্য এখানে কি দি বসলো। আচ্ছা, এরপরে দেখেন আমরা আসি, আচ্ছা এই যে এখানে যেটা বললাম হি ড্রিঙ্কস ওয়াটার, আবার কি দ্য ওয়াটার অফ নাইল ইজ স্যাক্রেড, যখন আমরা কি নাইলের ওয়াটারকে নির্দিষ্ট করে দিচ্ছি ম্যাটেরিয়ালকে, তখন আমাদের কি তার আগে একটা দি বসতেছে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কী বোঝাচ্ছি আমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা দোষ, গুণ, কাজ, অবস্থা বোঝাবো। সহজ কথায় বলতে গেলে যেটাকে আমরা কি ধরতে, ছুঁতে, স্পর্শ করতে পারি না, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝতে পারছেন। অ্যাবস্ট্রাক্টের দেখেন অ্যান্টোনিমটা হচ্ছে কনক্রিট, এটা মনে রাখবেন, কারণ এটা অনেক সময় অ্যান্টোনিম সিনোনিমটা আসে, আর সিনোনিমটা হচ্ছে ইনট্যাঞ্জিবল। তো অ্যাবস্ট্রাক্ট কখনো কি পরিমাপ করা যায় না, এটা শুধুমাত্র কোয়ালিটি বলা যায়, মানে কোয়ালিটি পরিমাণটা কেমন, পরিমাণ কেমন, হ্যাঁ, পরিমাপ করা যায় না। হ্যাঁ, এখানে কি কোয়ালিটি হতে পারে, স্টেট হতে পারে, অ্যাকশন হতে পারে। তো কোয়ালিটি হলে কি কাইন্ডনেস, অনেস্টি, ব্রেভারি, উইজডম, এগুলো আপনারা জানেন। স্টেট মানে কি চাইল্ডহুড, ইউথ, স্লেভারি, আপনি কি চাইল্ডহুডটাকে স্পর্শ করতে পারবেন, আপনি কি চাইল্ডহুডটা আবার কি আগে ব্যাক করতে পারবেন না। আবার কি ল্যাফটার, মুভমেন্ট, তো ল্যাফটার মুভমেন্ট কি আমরা কি দেখতে পাই, আমরা কি স্পর্শ করতে পারি না। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কীভাবে ফর্ম হয়, এটা অ্যাডজেক্টিভ থেকে ফর্ম হতে পারে, ভার্ব থেকে ফর্ম হতে পারে, কমন নাউন থেকে ফর্ম হতে পারে। তো দেখেন অ্যাডজেক্টিভ থেকে কীভাবে ফর্ম হয়, কাইন্ড একটা আমাদের অ্যাডজেক্টিভ ছিল, তার সাথে যখন আমরা নেস যুক্ত করে দিচ্ছি তখন হচ্ছে কাইন্ডনেস। এরকম কি অনেস্ট থেকে তার সাথে টিওয়াই যুক্ত করে অনেস্টি। আচ্ছা,
এগুলো আপনারা রিডিং পড়বেন, এগুলো আসলে ওরকম গুরুত্বপূর্ণ কিছু না। তো দেখেন এখানে একটা ওয়ার্ড আছে, দ্য স্টোন ইট হার্ড। তাহলে এখানে কি স্টোন ইজ হার্ড, ভার্বের পরে আমাদের একটা ওয়ার্ড বসছে, মানে কি এখানে আমাদের এই সাবজেক্টটাকে মডিফাই করতেছে, তার মানে এটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। বাট এখানে দেখেন দ্য হার্ডনেস অফ স্টোন ক্যান নট বি ডিফিকাল্ট, মানে কি এই স্টোনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিকে ডিফাইন করতেছে। তাহলে এটাকে আমরা কী বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন আমাদের আর কিছু উদাহরণ আছে। সোলজার ওয়ার্ড রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। তাহলে সোলজারটা কি কমন নাউন, আর ব্রেভারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হি ইজ ব্রেভ সিন্স বয়হুড, ব্রেভটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বাট বয়হুড শব্দটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন, ক্রাউডটা হচ্ছে কালেকটিভ নাউন, আর ডিসিপ্লিনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তো এখানে কয়টা কথা বলছি। সোলজার হচ্ছে একটা আলাদা আলাদাভাবে রিওয়ার্ডেড হয়েছে, এই জন্য কি এখানে হচ্ছে সোলজাররা হচ্ছে কমন নাউন, কিন্তু ক্রাউডটা কি একসাথে মানুষ আছে, জন্য কি এটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, এরপরে আপনাদের জন্য একটু কুইজ রাখছি, এটা আমি আপনাদের সামনে ক্লাসে সলভ করে দিব, আপনারা নিজেরা চেষ্টা করবেন সলভ করার। যদি সমস্যা হয় বা যেটা বুঝতে পারেন না, সেটা আমরা সামনের ক্লাসে ডিসকাস করব। আপনাদের অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সবাই সামনের দিনে সবাই মিলে একসাথে ডিসকাস করে এগুলো সলভ করব। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে আমরা সলভ করতে পারি। আচ্ছা, এরপরে এই কুইজটা দেখেন। এরপরে আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি, এখানে অ্যান্সার দেওয়া আছে। তো আপনারা যখন এটা পড়ার চেষ্টা করবেন, অ্যান্সারগুলো ঢেকে রেখে নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে এটা। এরপরে আরও কিছু বাড়ি কাজ আছে, স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসলে আজকে কিছু নাই, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার মতো কিছু নাই। আর শেষে একটাই কথা, যে স্লাইডে পিডিএফ পেতে হলে কমেন্ট সেকশনে আপনার মেইল বা হোয়াটসঅ্যাপ আইডি দিন, আর একটা কোড আছে, আপনারা এটা পড়ে নিন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।